জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। প্রবাসে বাড়ছে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান। একসময় বাংলাদেশিরা রেস্টুরেন্ট ও ইন্টারনেট ক্যাফে ব্যবসায় সীমাবদ্ধ থাকলেও নতুন নতুন খাতে যুক্ত হচ্ছেন তারা। সম্প্রতি প্যারিসে ফার্নিচার ব্যবসায় নেমেছেন প্রবাসী এক ব্যবসায়ী। ফ্রান্স থেকে সহকর্মী আবু তাহিরের রিপোর্টে বিস্তারিত। প্যারিসের উপকণ্ঠ লা কর্নভে গড়ে উঠেছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এজেড ফার্নিচার। সুসজ্জিত আসবাবের দোকানটিতে চলছে জমজমাট কেনাবেচা। শুধু তাই নয়, বাংলাদেশি যে কেউ ফার্নিচার কিনতে আসলেই পাবেন বিশেষ মূল্য ছাড়। প্রতিটি পণ্যের উপর 40% ছাড়ের পাশাপাশি আছে হোম ডেলিভারি সুবিধাও। চাইলে ওয়েবসাইট থেকেও পছন্দ মতো ফার্নিচার অর্ডার করতে পারবেন ক্রেতারা। স্বল্প মূল্যে আকর্ষণীয় ডিজাইনের আসবাব কিনতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। খুবই সুন্দর একটা প্লেস এবং এখানে যে পরিমাণ জিনিসপত্র তৈজসপত্র আমরা দেখলাম খুবই চমৎকার। আমার কাছে খুবই ভালো লাগছে এই জন্য যে আমার পছন্দ মতো জিনিস আমি কিনবো, আমার রুমের সাইজ এবং সবকিছু মিলাইয়া। আমি অ্যাকচুয়ালি একটা ফার্নিচার অলরেডি অর্ডার করতেছি, নিব আমার বাসার জন্য। আর প্রাইসটাও রিজনেবল মনে হচ্ছে। কালার চয়েস আছে, ঠিক আছে, সাইজ আনলিমিটেড আছে। আমরা শুধু খাট আর ইয়েও না, সোফাও করি। সোফা যেগুলো হবে ওগুলো খাটে ট্রান্সফার হয়। এজেড ফার্নিচারের মূল উদ্দেশ্য ক্রেতাদের স্বল্প মূল্যে মানসম্মত সেবা দেয়া, এমন মন্তব্য করেছেন তরুণ উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা মোহাম্মদ হেলাল। ঘরের স্পেস অনুযায়ী ফার্নিচার তৈরি করতে চায়। তো আমাদের এখানে আসলে আমরা ওই জায়গার আয়তন অনুযায়ী, যেটাকে সুখমুজুক বলে, আমরা সুখমুজুক ফার্নিচার তৈরি করে দিতে পারি। বাংলাদেশি একটা প্রতিষ্ঠান, যদি কোনো বাংলাদেশি কাস্টমার আসে বা বাংলাদেশি কোনো ভাই আসলে অবশ্যই আমরা তাদের জন্য 30% বা তার উপরে ছাড় দেওয়ার চেষ্টা করি, বা ফিটিং করে দেওয়া এবং মাল ফ্রিতে ডেলিভারি করে দেওয়া। নতুন এই প্রতিষ্ঠান প্রবাসের বুকে সুনামের পাশাপাশি সৃষ্টি করেছে নতুন কর্মসংস্থানের সুযোগ। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। প্যারিসের প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক জালালাবাদ উৎসব। অনুষ্ঠানটি আয়োজন করবে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স শাখা। এ বিষয়ে ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম তালহার সাথে সাক্ষাৎ করেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। সেপ্টেম্বরে প্যারিসে অনুষ্ঠিত উৎসব পরিণত হয় বিশ্বের বিভিন্ন দেশে থাকা সিলেট প্রবাসীদের মিলন মেলায়। অনুষ্ঠানটি সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি। সাক্ষাৎকারে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও দেশের উন্নয়নে এর ভূমিকা রাষ্ট্রদূতকে অবগত করেন সংগঠনটির সদস্যরা। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মহিবুর রহমান, সহসভাপতি অলিউদ্দিন শামীম ও কাউন্সিলর ফৈজুর রহমান সহ গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স শাখার সভাপতি মোহাম্মদ ফয়সাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। গাজায় যুদ্ধবিরতি নিয়ে এবার ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্কে শুরু হয়েছে টানাপোড়েন। তেল আবিব বলছে হামাস যে প্রস্তাবে রাজি হয়েছে সেটিতে তাদের দাবি দেওয়া উপেক্ষা করা হয়েছে। দেশটির অভিযোগ, মধ্যস্থতাকারীরা তাদের না জানিয়ে প্রস্তাবে পরিবর্তন এনেছে, এমনকি যুক্তরাষ্ট্রও বিষয়টি ইসরায়েলকে জানায়নি। অন্যদিকে হামাসের সাথে চুক্তিতে যাওয়া নিয়ে দ্বিধা বিভক্ত ইসরায়েলিরা। মিশরের কায়রোতে দফায় দফায় বৈঠকের পরও গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। এতদিন চুক্তি না হওয়ার জন্য হামাসকে দায়ী করে আসছিল ইসরায়েল। এখন যখন হামাস রাজি, তখন তেল আবিব কাঠগড়ায় তুলল নিজেদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রকে। প্রস্তাব নিয়ে ওয়াশিংটনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ দেশটির। মার্কিন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, তাদের না জানিয়ে যুদ্ধবিরতির প্রস্তাব পরিবর্তন করেছে মধ্যস্থতাকারী কাতার ও মিশর। অভিযোগ, মিত্র যুক্তরাষ্ট্র এ বিষয়ে জানলেও তারাও জানায়নি তেল আবিবকে। নেতানিয়াহুর দাবি, রাফায় অভিযান ঠেকাতেই তড়িঘড়ি করে চুক্তিতে সম্মতি দিয়েছে হামাস। হামাস গতকালকের প্রস্তাবটি রাফায় আমাদের সেনাবাহিনীর প্রবেশ ঠেকানোর জন্য দিয়েছে, কিন্তু আমাদের যুদ্ধকালীন মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে এই বিষয়ে একমত যে হামাসের প্রস্তাব ইসরায়েল যা চায় তার ধারে কাছেও নেই। ইসরায়েল আর কখনোই হামাসকে গাজা শাসন করতে দেবে না। এমন কোনো প্রস্তাবে রাজি হব না যা আমাদের নিরাপত্তার জন্য হুমকি। এদিকে জিম্মি উদ্ধারের দাবিতে অনেক ইসরায়েলি আন্দোলন করলেও চুক্তির বিষয়ে দ্বিধাবিভক্ত দেশটির সাধারণ মানুষ। কেউ চান চুক্তি হোক, আবার কারো অবস্থান রাফায় অভিযানের পক্ষে।
সরকারের উচিত হামাসের সাথে চুক্তি করা, দ্রুত জিম্মিদের ফেরত আনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। যত দেরি হবে জিম্মিদের জীবনের ঝুঁকি তত বাড়বে। আমি চাই না হামাস আবার ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করুক, তারা আবার ইসরায়েলের জন্য হুমকি হোক, সেটাও চাই না। জিম্মি উদ্ধার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি হামাস নির্মূলও জরুরি। ইসরায়েলের এমন অবস্থানেও অবশ্য আশা হারাচ্ছেন না মধ্যস্থতাকারীরা। ফিলিস্তিনিদের ওপর বর্বরতা বন্ধে এখনও অব্যাহত আছে তাদের প্রচেষ্টা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সীমান্তে বেসামরিক মানুষ হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মনে করে বাংলাদেশ। বৃহস্পতিবার সফররত ভারতীয় পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকে আবারও এ নিয়ে আলোচনা হবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আর চলতি মাসে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মূলত রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার জন্য ঢাকা আসছেন বলেও জানান মন্ত্রী। দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করতে মন্ত্রণালয়ে আসেন ব্রিটেনের ইন্দো প্যাসিফিক মন্ত্রী অ্যান মেরি ট্রিভেলিয়ন। কথা বলেন দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে। আলোচনা নিয়ে সন্তোষ জানিয়ে ব্রিটিশ মন্ত্রী বলেন, বাংলাদেশের লক্ষ্য পূরণে পাশে থাকবে ব্রিটেন। We've been talking about a broad range of issues, but of course especially the importance of the transition that Bangladesh is going to see in 2026 from LDC to a middle income developing country. পরে সম্প্রতি 5 দেশ সফর করে আসা পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন সাংবাদিকদের সাথে। সে সময় ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে চলমান আন্দোলনে সেসব দেশের ভূমিকার কড়া সমালোচনা করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক। হিরো আলমকে আপনার ঘুষি মারল বিবৃতি দেয়, আবার চরমনার পীরের ভাইকে ঘুষি মারলেও বিবৃতি দেয়। এখন যে 2400-র বেশি ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করা হলো এবং শিক্ষকদের উপর হামলা করা হলো পুলিশের পক্ষ থেকে, এই নিয়ে তাদের বক্তব্য কি সেটি জানার প্রচণ্ড আগ্রহ আমার। প্রশ্নোত্তরে আসে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ঢাকা সফর প্রসঙ্গ। ডোনাল্ডো মূলত আসছেন হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ আলোচনা করার জন্য। তা আমরা আশা করছি ভবিষ্যতের দিনগুলোতেও আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করব। বুধবার পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশির মৃত্যু নিয়ে জানতে চান সাংবাদিকরা। মন্ত্রী বলেন, এই ইস্যুটির সমাধান চায় ঢাকা। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র সচিবের সাথে দ্বিপাক্ষিক বৈঠকেও এ নিয়ে কথা হবে। যেই ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। আমরা 2 দেশেই এটি যাতে না হয় সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি এবং সীমান্তে যারা প্রহরী 2 পক্ষেই যারা আছে তারা যাতে কোনো ক্ষেত্রেই এমন বল প্রয়োগ না করে যাতে জীবনহানি ঘটে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। 2026 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হতে বাংলাদেশের পাশে থাকবে ব্রিটেন, এমনটাই জানিয়েছেন দেশটির ইন্দো প্যাসিফিক মন্ত্রী অ্যান মেরি ট্রিভেলিয়ান। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডক্টর হাসান মাহমুদের সাথে বৈঠক করেন তিনি। সে সময় দেন এই আশ্বাস। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু ছাড়াও ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা এবং দেশগুলোর বাণিজ্য বৃদ্ধির ব্যাপারেও হয় আলোচনা। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সব সময় পাশে থাকার আশ্বাস ব্রিটেনের। আগামী 15 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা। এ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করেছে চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন ইনক। ব্রুকলিনের স্থানীয় একটি হল রুমে আয়োজন করা হয় সভার। নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন কাউন্টির ম্যাকডোনাল্ড অ্যাভিনিউতে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হবে এই পথমেলা। মেলাটি ব্রুকলিন পথমেলা নামে হলেও এবারের থেকে অনুষ্ঠিত হবে লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা নামে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারি, সাধারণ সম্পাদক মাইনুল আলম বাপ্পি, মেলা কমিটির সদস্য সচিব আমির হোসেন রানা ও প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন। এছাড়াও সভায় ছিলেন বিভিন্ন সাংবাদিক ও কমিউনিটি লিডাররা। বাংলাদেশ উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসির মধ্যে অংশীদারিত্ব সংলাপ আয়োজনের উদ্দেশ্যে জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে জিসিসির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নব দিগন্ত উন্মোচিত হয়েছে। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে জিসিসি সচিবালয়ে বৈঠক হয়। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং জিসিসি প্রতিনিধি দলের সভাপতিত্ব করেন জিসিসি সচিবালয়ের রাজনৈতিক সহকারী মহাসচিব ডক্টর আব্দুল আজিজ আল পাইশেক। বৈঠকে দুপক্ষের মধ্যে আগামী 5 বছরের রাজনৈতিক ও নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার খসড়া
যৌথ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় উঠে আসে ফিলিস্তিন পরিস্থিতি, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা, লোহিত সাগরে পরিবহন নিরাপত্তা, রোহিঙ্গা সমস্যা সমাধানে করণীয়, ইউক্রেন রাশিয়া যুদ্ধের নেতিবাচক প্রভাবও। বৈঠকে আলোচিত খসড়া কর্মপরিকল্পনার চূড়ান্ত করতে পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সভাতে পেশ করা হবে। আদানি আম্বানি ইস্যুতে এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেলেঙ্গানায় দেয়া এক নির্বাচনী ভাষণে মোদীর প্রশ্ন, কত টাকা ঘুষ নিয়ে এই দুই ধনকুবরের বিরুদ্ধে কথা বলা বন্ধ করেছেন রাহুল। দীর্ঘদিন ধরে আদানি ও আম্বানিকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ ক্ষমতাসীনদের সমালোচনা করে আসছেন রাহুল। মোদীর দাবি, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আম্বানি আদানি ইস্যুতে আর কথা বলছেন না এই নেতা। एक नई माला जपना कितने बोरे भर कर 5 साल से एक ही माला जपते थे। গত 5 বছর ধরে কংগ্রেসের শাহজাদা একটি বিষয় নিয়ে কথা বলছে। এরপর শুধু আম্বানি আদানি করে যাচ্ছিলেন তিনি, কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আম্বানি আদানিকে গালি দেওয়া বন্ধ করে দিয়েছেন। তেলেঙ্গানার মাটিতে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে চাই, আম্বানি আদানিদের থেকে নির্বাচনে কত টাকা নিয়েছেন, কত বস্তা কালো টাকা হাতে এসেছে? জবাব দিন শাহজাদা। দক্ষিণ কোরিয়ায় পরিচিত ছিলেন উত্তর কোরিয়ার গোয়েবলস নামে। কয়েক দশক ধরে দায়িত্ব পালন করেছেন পিয়ংইয়ং এর প্রোপাগান্ডা বিভাগের প্রধান হিসেবে। বুধবার এই প্রোপাগান্ডা কর্মকর্তা কিম কি নামের মৃত্যুর খবর নিশ্চিত করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। মাল্টিপল অর্গান ফেইলরে মৃত্যু হয়েছে বলে জানায় গণমাধ্যমগুলো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। এদিন দিবাগত রাতেই তার শেষকৃত্যে অংশ নেন সর্বোচ্চ নেতা কিম জন উন। বলেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত রাষ্ট্রের প্রতি অনুগত ছিলেন কিম। এ সময় তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কিম জন উন। দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা সরকারি কর্মকর্তাদের মধ্যে একজন ছিলেন কিম কি নাম। চাকরির বয়সসীমা ক্ষমতায় পেয়েছেন উত্তর কোরিয়ার 3 প্রজন্মের নেতাকেই। 1966 সালে পিয়ংইয়ং এর প্রোপাগান্ডা বিভাগে নিয়োগ পান তিনি। কাজ করেছেন কিম জং উনের বাবা কিম জং ইলের সাথেও। শুধু তাই নয়, রাষ্ট্রের মুখপাত্রের ভূমিকাও পালন করেন তিনি। 2017 সালে অবসরে যান কিম কি নাম। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।